আসসালামু আলাইকুম বন্ধুরা। কল্পনা করুন আপনি সমুদ্রের মাঝখানে নৌকায় শুয়ে আছেন আর হঠাৎ দেখলেন আপনার পায়ের নিচ থেকে কয়েক হাজার কিলোমিটার গভীর জল নিমিষেই গায়েব হয়ে গেছে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও আজ আমরা কথা বলতে চলেছি 2024 সালে মুক্তি পাওয়া একটি সার্ভাইভাল মুভি যার নাম সারভাইভ। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আমাদের ভিডিও। গল্পের শুরুতে আমরা বিশাল সমুদ্রের মাঝখানে একটি বিলাসবহুল বোট দেখি। এই বোটে একটি পরিবার রয়েছে। পরিবারের সদস্যরা হলো জুলিয়া, তার স্বামী টম, তাদের ছেলে বেন এবং মেয়ে ক্যাসি। আগামীকাল বেনের জন্মদিন ছিল, তাই তারা এটিকে উদযাপন করার জন্য সেখানে গিয়েছে। তারা আজ রাত ঠিক 12টায় বেনের জন্মদিন উদযাপন করবে, তাই তারা বোটটিকে একটি জায়গায় থামিয়ে দেয়। এরপর জুলিয়া কিছুক্ষণ সাঁতার কাটার জন্য সমুদ্রে ঝাঁপ দেয়। ক্যাসি হেডফোন পরে আরামে গান শুনছিল। অন্যদিকে টম বেনকে মাছ ধরার কৌশল শেখাচ্ছিল। জুলিয়া পানিতে নামার পর হঠাৎ তার মনে হয় সমুদ্রটা বড্ড শান্ত লাগছে। তখনই সে বুঝতে পারে সমুদ্রের জল খুব জোরে একদিকে বইছে। অনিচ্ছা সত্ত্বেও সে জলের সাথে ভেসে যেতে থাকে। বোটের কম্পাসও সব দিকে ঘুরছিল, কিন্তু টম সেটা খেয়াল করেনি এবং বেনকে মাছ ধরা শেখাচ্ছিল। এদিকে জুলিয়া জলের সাথে ভেসে যেতে থাকে। সে সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু কেউই তার চিৎকারের আওয়াজ শুনতে পায় না। সৌভাগ্যবশত কিছুক্ষণ পরেই টম তার চিৎকারের আওয়াজ শুনতে পায় এবং সে দ্রুত বোটটিকে জুলিয়ার কাছে নিয়ে গিয়ে পানিতে ঝাঁপ দেয় আর তাকে সেখান থেকে উদ্ধার করে বোটে তুলে নেয়। বোটে এসে টম ক্যাসিকে বকাবকি করতে থাকে, কারণ সে ক্যাসিকে দায়িত্ব দিয়েছিল কেউ যদি পানিতে নামে তাহলে সে তার উপর নজর রাখবে। তো যাই হোক, এখন জুলিয়ার নিরাপদ, তাই তারা শান্ত হয় এবং রাতে জন্মদিনের উদযাপনের প্রস্তুতি নেয়। বেলুন, কেক সব তৈরি হয়ে যায়। এটি বেনের 13তম জন্মদিন ছিল। এরপর তারা কেক কাটে এবং খুবই আনন্দ করে। তারা সবাই বেনকে উপহার দেয় এবং মনে রাখার মতো তারা একটি ফ্যামিলি ফটো তোলে। এরপর ক্যাসি ল্যাপটপ নিয়ে বাইরে যায় তার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলার জন্য। সে যখন তার বয়ফ্রেন্ডের সঙ্গে ভিডিও কলে কথা বলছিল তখনই সে তার ব্যাকগ্রাউন্ডে দেখতে পায় আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে এবং মনে হচ্ছে একটি বড় ঝড় আসতে চলেছে। এটি দেখে সে বলে ওয়েদার রিপোর্টে তো কিছুই ছিল না, কিন্তু অনেকক্ষণ ধরে বিদ্যুৎ চমকাচ্ছে এবং বাতাসও জোরে জোরে অদ্ভুতভাবে বইছে। তারা যখন এই বিষয় নিয়ে কথা বলছিল তখন হঠাৎ করেই তাদের সিগন্যাল কেটে যায়। এরপর ক্যাসি তাড়াতাড়ি তার পরিবারকে এই বিষয়টি জানায় যে তার প্রেমিকের ফোন এসেছিল। সে বলছিল যে ওখানে কিছু অদ্ভুত ঘটছে। সে যখন এটা বলছিল তখনই হঠাৎ করে তাদের বোটেও জোরে একটি ধাক্কা লাগে। সবাই ঘাবড়ে গিয়ে বাহিরে যায় এবং দেখে অনেকগুলো তিমি মাছ তাদের বোটের সঙ্গে ধাক্কা খাচ্ছে। কিন্তু ভাবার বিষয় হলো এই জায়গায় তিমি মাছ থাকেই না, তাহলে কি তারা পথ হারিয়ে ফেলেছে? এটা ভেবে টম খুবই বিভ্রান্ত হয়। আসলে টম একজন ওশান গবেষক, সে সমুদ্র সম্পর্কে অনেক কিছুই জানে। কিছুক্ষণ পর তিমি মাছগুলো সেখান থেকে চলে যায়। মাছগুলো চলে যাওয়ার পর টম দেখতে যায় বোটের কোনো ক্ষতি হয়েছে কিনা। কিছুক্ষণ পর টম নিচ থেকে উপরে আসে আর তখনই আমরা লক্ষ্য করি সে খুবই আহত হয়েছে। আসলে প্রোপেলারে তার আঘাত লেগেছিল, যার কারণেই সে গুরুতরভাবে আহত হয়েছে। এরপর জুলিয়া তার ক্ষত সেলাই করে এবং জিজ্ঞেস করে যে সবকিছু কি ঠিক আছে। তখন টম বলে না, একটা সমস্যা আছে। বোটের নিচের দিকে একটা শেফট ভেঙে গেছে। যদি সেটা ঠিক না করা হয় তাহলে আমরা বোটের দিক পরিবর্তন করতে পারবো না, আর সেটা ছাড়া যদি বোট স্টার্ট করা হয় তাহলে ইঞ্জিন খারাপ হতে পারে। অন্যদিকে ক্যাসি বাইরে এসে তার প্রেমিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সিগন্যাল খুবই দুর্বল ছিল। এরপর টম জল ও খাবারের স্টক পরীক্ষা করে। সবকিছু পর্যবেক্ষণ করে সে বলে এগুলো আরো 4 দিন চলবে, কিন্তু আমাদের এটা কম ব্যবহার করা উচিত এবং এমার্জেন্সির জন্য ব্যাকআপ বাঁচিয়ে রাখা উচিত। ওদিকে জুলিয়াও রেডিওতে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সে কোনো সিগন্যাল পায় না। তখন টম তাদেরকে বলে এটা জাহাজের সমুদ্রপথ, নিশ্চয়ই কোনো না কোনো জাহাজ এখানে আসবেই। আমরা অপেক্ষা করি, জাহাজ এলে তাদের কাছে আমরা সাহায্য চাইব। তারা যখন এই বিষয় নিয়ে কথা বলছিল তখনই একটি বিকট আওয়াজ হয়। আওয়াজটি শুনে তারা বাহিরে যায় আর তখনই তারা দেখে আকাশ থেকে একটি বড় উল্কাপিণ্ড নিচে পড়ছে এবং সেটা তাদের দিকেই আসছে। এটা দেখে টম সঙ্গে সঙ্গে বোটটি স্টার্ট করে সেখান থেকে কিছুটা দূরে নিয়ে যায়, কিন্তু শ্যাফট ছাড়া বোট চলার কারণে ইঞ্জিন খারাপ হয়ে যায়। এমনকি সেখানে একটি স্যাটেলাইটও পড়েছিল। মনে হচ্ছিল একটি বিপজ্জনক ঝড় আসতে চলেছে। কিছুক্ষণ পরই মেঘ ডাকে এবং অধিক পরিমাণে বজ্রপাত হতে শুরু করে। সবাই সঙ্গে সঙ্গে বোটের ভেতরে চলে যায় এবং লাইফ জ্যাকেট পরে সেখানেই বসে পড়ে, যাতে করে কোনো অঘটন ঘটলে তারা আগে থেকে প্রস্তুত হয়ে থাকতে পারে। এরপর দেখতে দেখতেই সকাল হয়ে যায়। পরের দিন সকালে জানা যায় যে তারা সবাই নিরাপদে আছে।
সারা রাত বোট জোরে জোরে কাঁপছিল, কিন্তু অদ্ভুত বিষয় হলো এখন সেটি একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তারা এটা দেখে খুবই অবাক হয়ে যায়। তারা চিন্তা করতে থাকে এটা তারা কোথায় এসে পড়েছে, এটা কিভাবে সম্ভব, বোট পানিতে কাঁপছে না। এটা চিন্তা করতে করতেই তারা যখন বাইরে যায় তখন সেখানকার দৃশ্য দেখে তারা হতবাক হয়ে যায়। তারা দেখে সমুদ্রের সমস্ত পানি গায়েব হয়ে গেছে। তারা সমুদ্রের মাঝখানে রয়েছে, কিন্তু তাদের আশেপাশে কোথাও পানি নেই। পুরো সমুদ্রটা রাতারাতি মরুভূমিতে পরিণত হয়ে গিয়েছে। সেখানে বড় বড় পাথর দেখে তারা খুবই অবাক হয়ে যায় আর চিন্তা করতে থাকে সমুদ্রের নিচে এমনও হয়, এটা তাদের জানা ছিল না, কিন্তু আজ তারা সেটা দেখতে পেল। এরপর তারা কম্পাস পরীক্ষা করে, যেটা অন্য কোনো দিককে উত্তর দেখাচ্ছিল। আর তখনই আমরা বুঝতে পারি পৃথিবীর মেরুগুলোর চৌম্বকীয় মেরুর অদল বদল হয়ে গেছে, আর এই কারণেই সমুদ্রের সমস্ত জল অন্য দিকে সরে গেছে। মানে যেখানে আগে মাটি ছিল এখন সেখানে সমুদ্র। এতেই বোঝা যায় মাটিতে থাকা মানব সমাজ প্রায় বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু এখনো কিছু লোক বেঁচে আছে। তখন টম বলে তার গবেষণা অনুযায়ী লাখ লাখ বছর আগে এমনটা হয়েছিল এবং সেই মেরুর পরিবর্তন এখন আবার হয়েছে। টমের কথা শুনে সবাই খুবই ভয় পেয়ে যায় আর চিন্তা করতে থাকে এটা কিভাবে সম্ভব। এই সমস্ত কিছু শুনে ক্যাসি নিজেকে বোটের ঘরে বন্ধ করে কাঁদতে থাকে, কারণ তার প্রেমিকও এখন হয়তো আর বেঁচে নেই। তাই সে খুবই কান্না করতে থাকে। বেন জন্মদিনের বেলুনগুলো আকাশে উড়িয়ে দেয় যাতে কেউ দেখে তাদের সাহায্য করতে এখানে আসে। কিছুক্ষণ পর টম একটি চ্যানেলে রেডিও সিগন্যাল পায় এবং জিজ্ঞেস করে যে আপনারা কোথায় আছেন, জায়গাটি কি নিরাপদ। অন্য দিক থেকে একজন লোক বলে আমি একটি সাবমেরিনের ক্যাপ্টেন এবং বর্তমানে সাবমেরিনের ভেতরে আছি। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে লোকটি এই কারণেই বেঁচে গিয়েছিল যে সে সাবমেরিনের ভেতরে ছিল। আর আমরা সকলেই জানি সাবমেরিন সমুদ্রের অনেক গভীরে থাকে। ক্যাপ্টেন তাদেরকে বলে সমুদ্র পরিবর্তনের কারণে যেই সমস্ত যোগাযোগ ডিভাইসগুলো মাটিতে ছিল সেগুলো আর কাজ করবে না। পাশাপাশি সে আরো বলে এখন আমার অনুমান অনুযায়ী যে জল অন্যদিকে সরে গিয়েছিল সেটা শীঘ্রই এখানে ফিরে আসবে, সম্ভবত 1 সপ্তাহের মধ্যে। তাই আপনারা যেখানেই থাকুন না কেন সেখানকার সবচেয়ে উঁচু পাহাড়ের উপরে গিয়ে থাকুন, সেটাই আপনাদের জন্য নিরাপদ হবে। এরপর টম তাকে জিজ্ঞেস করে আমরা কি সেখানে এসে সাবমেরিনে আপনার সাথে থাকতে পারবো? এখানে আমি, আমার স্ত্রী এবং আমাদের 2 সন্তান রয়েছি, কারণ যদি জল ফিরে আসে তাহলে সাবমেরিনই সবচেয়ে নিরাপদ স্থান হবে। তখন ক্যাপ্টেন বলে তোমাদের সবারই এখানে আসাটা বৃথা হবে, কারণ এই সাবমেরিনটা খুবই ছোট, এতে 2 বা 3 জনের বেশি থাকা যায় না। এখানে আমি এবং আমার সঙ্গী এসেছিলাম, কিন্তু আমার সঙ্গী মারা গেছে, তাই এখানে কেবল শুধুমাত্র 2 জন লোকের জায়গা আছে। তখন টম বলে আপনি দয়া করে আমার 2 সন্তানকে ভেতরে নিন, আমাদের জন্য সেটা খুবই উপকার হবে। এটা শুনে ক্যাপ্টেন আর অস্বীকার করতে পারে না আর টমের কথায় রাজি হয়ে যায়। টম তাড়াতাড়ি ম্যাপে সেই সাবমেরিনের অবস্থান চিহ্নিত করে নেয়, কারণ তাদের তাড়াতাড়ি সেখানে পৌঁছাতে হবে। কে জানে কখন জল ফিরে আসবে, তাহলে বিপদ আরো বেড়ে যাবে। এরপর সে 2 বাচ্চার জন্য খাবার প্যাক করতে শুরু করে। তখনই টম দেখে কেউ একজন তাদের বোটের দিকে আসছে। লোকটি খোঁড়া ছিল এবং তার সাথে একটি কুকুরও ছিল। আসলে বেন যে বেলুনগুলো উড়িয়েছিল সেগুলো দেখেই ওই লোকটি এখানে এসেছে এবং তাকে দেখে মনে হচ্ছে বড় কষ্টের মাঝে বেঁচে সে এখানে এসেছে। তাকে একদম ক্লান্ত দেখে টম প্রথমে তাকে জল দেয়, আর তখনই আমরা দেখি জল পান করার পরে লোকটি টমকে ধন্যবাদ জানানোর পরিবর্তে তার মাথায় মেরে তাকে ফেলে দেয়। দূর থেকে জুলিয়া এটা দেখে টমকে বাঁচাতে আসে, কিন্তু ততক্ষণে লোকটি তার বর্ষা টমের পেটে ঢুকিয়ে তাকে মেরে ফেলে। দূর থেকে জুলিয়া এটি দেখে তার প্রাণ বেরিয়ে যায়। সে চিৎকার করে সেদিকে এগিয়ে যায়, কিন্তু দেখা যায় লোকটি জুলিয়ার দিকেই আসছিল। তাই জুলিয়া ঘাবড়ে গিয়ে বাচ্চাদের বাঁচানোর জন্য বোটের দিকে দৌড়ায়, আর সেই খুনি তার দিকে বর্ষা ছুঁড়ে মারে। কিন্তু জুলিয়ার ভাগ্য ভালো ছিল, কারণ বর্ষাটি জুলিয়ার কাঁধে লাগে, যার কারণে সে বেঁচে যায়। এবার তাকে যে কোনো উপায়ে তাড়াতাড়ি তার বাচ্চাদের বাঁচাতে হবে। তাই সে সঙ্গে সঙ্গে বোটে গিয়ে বাচ্চাদের এটা জানায়। তার বাচ্চারাও খুবই ভয় পেয়ে যায়। সে তার 2 বাচ্চাকে একটি লকারের ভেতরে বন্ধ করে দেয় এবং ক্যাসিকে একটি ফ্লেয়ার গান দিয়ে বলে যদি আর কোনো রাস্তা না থাকে তবে তুমি এই গানটা ব্যবহার করবে। এটা বলে সে নিজে বোটের বাথরুমে লুকিয়ে পড়ে। ইতিমধ্যেই সেই খুনিটি বোটের দরজা ভেঙে ভেতরে আসে। ভেতরে এসে সে প্রথমে রান্নাঘরে যায় আর সেখান থেকে কিছু খাবার তুলে নেয়, যেটা দেখে মনে হয় সে খুবই ক্ষুধার্ত এবং খাবারের জন্যই সে এত খুন খারাপি করছে। এরপর সে জুলিয়াকে খুঁজতে শুরু করে। ওইদিকে জুলিয়া হাতে ছুরি নিয়ে তার জন্য অপেক্ষা করছিল, আর যখনই ওই খুনিটি বাথরুমের দরজা খোলে তখন দেখা যায় সেখানে জুলিয়া নেই। আসলে সে একটি গর্ত দিয়ে বোটের বাইরে ঝাঁপ দিয়েছিল। খুনিও সেই গর্ত দিয়ে উঁকি মারে, কিন্তু জুলিয়া একদম চুপচাপ বোটের নিচে বসেছিল, যার কারণে সে তাকে দেখতে পায় না। এর মধ্যে জুলিয়াকে দেখে খুনির কুকুর ঘেউ ঘেউ করতে শুরু করে
এটা দেখে জুলিয়া খুবই ভয় পেয়ে যায়। সে আর কোনো উপায় না পেয়ে সেই কুকুরটিকে মেরে ফেলে, কিন্তু কুকুরের আওয়াজ শুনে খুনি বাইরে চলে আসে এবং তার কুকুরটিকে মরা অবস্থায় দেখতে পায়। খুনিটি যখন এটি দেখছিল তখনই জুলিয়া এই সুযোগে বোটের উপরে উঠে খুনির ঠিক উপরে ঝাঁপ দিয়ে তাকে শেষ করার চেষ্টা করে, কিন্তু সে সেই খুনির সাথে পেরে ওঠে না। সে জুলিয়াকে খুবই খারাপভাবে মারতে থাকে। খুনি যখন জুলিয়াকে মারছিল তখন ক্যাসি দূর থেকে সেই লকার থেকে দেখছিল। দূর থেকে ক্যাসি তার মাকে এভাবে মার খেতে দেখে লকার খুলে সেই খুনির মুখে ফ্লেয়ার গান দিয়ে গুলি করে, যার কারণে সে দূরে ছিটকে পড়ে। পাশাপাশি ফ্লেয়ার গানের কারণে সেখানে আগুন লেগে যায়। এবার সুযোগ পেয়ে জুলিয়া তার বাচ্চাদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু দেখা যায় খুনির বেশি আঘাত লাগেনি এবং সে জুলিয়াকে ধরার জন্য চলে আসে। এদিকে আগুন লাগার কারণে বোটটিও পুরোপুরি পুড়ে যায়, কিন্তু সেই খুনি বোট থেকে লাফ দিয়ে বেঁচে যায়। বাইরে এসে তারা টমকে মৃত অবস্থায় দেখে খুবই কান্না করতে থাকে। জুলিয়া টমকে চুমু খেয়ে কাঁদতে শুরু করে, কিন্তু তখনই সে দেখে খুনিটি আবার তাদের পিছনে আসছে। তাই সে বাচ্চাদেরকে নিয়ে বড় বড় পাথরের উপর দিয়ে দৌড়ে পালাতে থাকে। পালাতে পালাতে অবশেষে তারা খনি থেকে দূরে একটি জায়গায় পৌঁছায় যেখানে অনেক জল ছিল। তখন তারা সেই জল পান করে, কিন্তু সেটা খুবই লবণাক্ত ছিল, তাই তারা সেটিকে খেতে পারে না। তখনই দেখা যায় ক্যাসির কাছে সামান্য জল আছে, সে সেটা বেনকে দেয়, কিন্তু দেখা যায় বেন জলটি নেয় না আর খুবই কান্না করতে থাকে। তার টমের কথা মনে পড়তে থাকে। আসলে তার অপরাধ বোধ হয় যে সে যদি বেলুনটি না ওড়াতো তাহলে সেই খুনি তাদের কাছে কখনোই আসতো না। এটি চিন্তা করেই সে তার মা এবং বোনকে বলে বাবার মৃত্যুর কারণ আমি। তখন ক্যাসিও তাকেই দোষ দেয়, কিন্তু তখনই জুলিয়া তাকে বোঝায় আর বলে যা হওয়ার তা হয়ে গেছে, এর জন্য কেউ দায়ী নয়, তোমরা সব ভুলে যাও। এখন আমাদের একটি উদ্দেশ্য, তাড়াতাড়ি এখান থেকে বের হওয়া। কথা বলতে বলতেই তারা দেখে খুনিও তাদের দিকে আসছে। তখনই তারা সেই জায়গা থেকে দৌড়িয়ে ওই দিকে যেতে থাকে যেদিকে ক্যাপ্টেনের সাবমেরিন ছিল। যাওয়ার পথে তারা সেখানে অদ্ভুত কিছু জিনিস দেখতে পায়। সেখানকার দৃশ্য দেখে জানা যায় যে সমুদ্রের গভীরে প্লাস্টিকের জলের বোতল এবং গ্যাস জমা হয়ে আছে। হাঙর মাছও মৃত অবস্থায় পড়ে আছে। তখন বেন সেগুলোকে ভালোভাবে দেখতে থাকে, কিন্তু জুলিয়া তাকে টেনে নিয়ে যায়, কারণ যদি ওই খুনি এসে পড়ে তবে সে অবশ্যই তাদের উপর আক্রমণ করবে এবং তাদের খাবার ইত্যাদি ছিনিয়ে নিয়ে তাদের মেরে ফেলবে। সেই জন্য তারা অনবরত দৌড়াচ্ছিল। পথে তারা জাহাজ থেকে পড়ে যাওয়া অনেকগুলো ব্যারেল দেখতে পায়, যেগুলোতে হয়তোবা তেল পরিবহন করা হয়েছিল। খুব দূর পর্যন্ত ক্রমাগত দৌড়ানোর কারণে বেনের খুবই পিপাসা লাগে, কারণ সে অনেকক্ষণ ধরে জল খায়নি। তখন ক্যাসি তাকে নিজের জল দেয়, আর সেই অবশিষ্ট জলটুকু খাওয়ার পর তাদের কাছে আর একটি ফোঁটা জলও নেই। এই কারণে ক্যাসি সাহস হারিয়ে ফেলে। সে বলে এখন আমরা বাঁচতে পারবো না, আমরা তিনজনই মরতে চলেছি। কিন্তু জুলিয়া তার সাহস বাড়ায় আর বলে যতক্ষণ আমাদের প্রাণ আছে আমরা চেষ্টা চালিয়ে যাব, আমরা কখনোই হার মানবো না। এরপর পথে তারা একটি ভাঙা প্লেন দেখে, যেটা কয়েক বছর আগে সমুদ্রে বিধ্বস্ত হয়েছিল এবং বর্তমানে পুরো প্লেনটিতে মরিচা ধরে আছে। প্লেনটি দেখে তারা সিদ্ধান্ত নেয় আজকে রাতে তারা এখানেই থাকবে। তাই তারা ভেতরে গিয়ে বিশ্রাম নেয়। তখনই জুলিয়া তার ফ্যামিলি ফটো দেখতে থাকে, যেটা বেনের জন্মদিনে তোলা হয়েছিল। ছবিটি দেখে সে খুবই কান্না করতে থাকে। আসলে জুলিয়া একজন ডাক্তার এবং সে টমের সঙ্গে প্রেম করে বিবাহ করেছিল। একবার যখন টম সমুদ্রে ডুব দিয়েছিল তখন সে আহত হয়েছিল এবং তাকে হাসপাতালে আনা হয়েছিল, যেখানে জুলিয়া ডাক্তার ছিল। সেখানেই তাদের দুজনের প্রথম দেখা হয়েছিল এবং এরপর থেকে তাদের মাঝে প্রেমের সম্পর্ক শুরু হয়ে যায়। এরপর দুজন বিয়ে করে এবং তাদের সন্তান হয়। সেই সব কথা ভাবতে ভাবতে সে খুবই ভেঙে পড়ে। বাচ্চারাও বাবার কথা ভেবে খুবই কান্না করতে থাকে। এরপর দেখতে দেখতেই রাত হয়ে যায়, তাই তারা সেখানেই ঘুমিয়ে পড়ে। মাঝরাতে ক্যাসির কানে একটি আওয়াজ আসে, তাই সে প্লেন থেকে বাইরে যায় সেটা দেখার জন্য, কিন্তু বাইরে গিয়ে দেখে সেখানে কেউ নেই। আর তখনই আমরা লক্ষ্য করি সেই খুনিটি হঠাৎ পেছন থেকে ক্যাসির উপর হামলা করে। আর তখনই আমরা বুঝতে পারি এটা খুনিকে ধরার জন্য তাদের পাতানো একটা ফাঁদ ছিল। যখনই সে ক্যাসিকে মারতেই যাবে ঠিক তখনই সে সেখান থেকে সরে যায় এবং পেছন থেকে জুলিয়া খুনির উপর ছুরি দিয়ে আঘাত করে আর ক্রমাগত আঘাত করে তাকে সেখানেই মেরে ফেলে। এরপর সকাল হয় এবং তিনজন সেখান থেকে সাবমেরিনের উদ্দেশ্যে রওনা হয়। এবার তাদের চেহারায় একটা স্বস্তি থাকে যে খুনিটা মারা গেছে এবং তাদের জীবন বিপদমুক্ত। এরপর তারা সেই সাবমেরিনের দিকে যেতে থাকে। জুলিয়া এবং ক্যাসি ম্যাপ দেখছিল। ওদিকে বেনের প্রচন্ড পিপাসা লেগেছিল। কিছু দূর যাওয়ার পর ভাগ্যক্রমে এক জায়গায় তারা জল জমে থাকতে দেখে, যেটা সমুদ্রের জল ছিল, কিন্তু দেখা যায় জলগুলো পচে গিয়েছিল। কিন্তু বেনের পিপাসা এতটাই বেশি ছিল যে সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর সঙ্গে সঙ্গে সেই পচা জলগুলো পান করতে শুরু করে। এটা দেখে জুলিয়া এবং ক্যাসি তাকে থামাতে আসে, কিন্তু এর মধ্যে সে অনেকটুকু জল খেয়ে ফেলেছিল।
আর এই কারণেই দেখা যায় কিছুক্ষণ পরেই বেনের শরীর খারাপ হতে শুরু করে, যার কারণে সে হাঁটতেও পারছিল না। তখনই তারা সেখানে কিছু প্লাস্টিকের জিনিস পড়ে থাকতে দেখে, যেগুলোকে তারা একটি তাঁবুর মতো করে তৈরি করে তার ভেতরে বিশ্রাম নেয়। এরপর জুলিয়া ক্যাসিকে একটি ইনজেকশন দেয়। কিছুক্ষণ পর তাদের কানে আবার একটি আওয়াজ আসে। আওয়াজটি শুনে জুলিয়া বাহিরে যায়, আর বাহিরে গিয়েই তার মুখের এক্সপ্রেশন পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে তার বাচ্চাদেরকে জাগায় এবং তিনজনই দ্রুত সেখান থেকে দৌড়াতে থাকে। একটু এগিয়ে যাওয়ার পর পথে তার একটি পুরনো জাহাজ দেখতে পায়, যার অনেকগুলো কন্টেইনার ছড়িয়ে ছিটিয়ে ছিল। সেখানে তারা কিছু সার্ভাইভারকে দেখতে পায়। সার্ভাইভারগুলোকে দেখে তারা তাদের দিকে দৌড়িয়ে যায়, আর তখনই আমরা দেখি বড় বড় সামুদ্রিক কাকড়া তাদের পেছনে পড়ে আছে। সেই জন্য তারা দৌড়ে এখানে এসেছিল। জুলিয়া চিৎকার করে তাদেরকে বলে, দয়া করে কন্টেইনারের দরজা বন্ধ করবেন না, আমরাও আসছি। কিন্তু সার্ভাইভাররা কাকড়ার ভয়ে কন্টেইনারের ভেতরে গিয়ে তালা লাগিয়ে দেয়। জুলিয়া বাহির থেকে দরজায় আঘাত করতে থাকে আর বলতে থাকে, দয়া করে দরজা খুলুন, কিন্তু তারা দরজাটি খোলে না। এরপর জুলিয়া ক্যাসি এবং বেনকে নিয়ে কন্টেইনারের উপরে উঠে পড়ে, কিন্তু এর মধ্যেই একটি কাকড়া জুলিয়ার পায়ে আঘাত করে। কিন্তু ভাগ্য ভালো থাকার কারণে তার খুব বেশি একটা ক্ষতি হয় না। ওইদিকে দেখা যায় যেই সার্ভাইভারগুলো বাঁচার জন্য কন্টেইনারের ভেতরে গিয়েছিল তারা পড়ে গিয়েছে মহাবিপদে। আসলে কন্টেইনারের পাশে একটি ফাঁকা জায়গা ছিল, যার মাধ্যমে কাকড়াগুলো ভেতরে ঢুকতে শুরু করে। তারা কাকড়াগুলোকে গুলি করে, কিন্তু সেখানে হাজার হাজার কাকড়ার সামনে তারা আর টিকে থাকতে পারে না, যার কারণে সেই কাকড়াগুলো ওই সার্ভাইভারদেরকে পুরোপুরি খেয়ে ফেলে। অন্যদিকে আমরা দেখি আঘাতের কারণে জুলিয়া অজ্ঞান হয়ে যায়। যখন তার চোখ খোলে তখন সে দেখে তার দুই বাচ্চা সেখানে নেই। জুলিয়া ভয় পেয়ে তার বাচ্চাদেরকে খুঁজতে থাকে। সে তার বাচ্চাদেরকে জোরে জোরে ডাকতে থাকে, আর তখনই সে দেখে তারা নিচে রয়েছে। একটি ট্যাঙ্কারের ভেতরে জল এবং সামান্য টিনজাত খাবার ছিল, যেটা তারা নিয়ে আসে। নিচে গিয়ে জুলিয়া সেই সার্ভাইভারদের বন্দুক তার হাতে তুলে নেয়। সেখানে সে একটি রেডিও খুঁজে পায়, যার মাধ্যমে সে সেই সাবমেরিন ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। আর অনেক চেষ্টা করার পর অবশেষে যোগাযোগ হয়ে যায়। তখন জুলিয়া তাকে জানায় যে হাজার হাজার বড় বড় কাকড়া তাদের উপর আক্রমণ করেছিল এবং তাদের কাছ থেকে পালাতে গিয়ে তারা ম্যাপ কোথাও হারিয়ে ফেলেছে। দয়া করে আমাদের আপনার অবস্থান বলুন। তখন ক্যাপ্টেন বলে, আমার উপরও আক্রমণ হয়েছে এবং আমিও গুরুতরভাবে আহত। যদি সামুদ্রিক কীটগুলো এখানে আসে তাহলে এর অর্থ হলো সমুদ্রের জলও খুব শীঘ্রই এখানে পৌঁছাবে। তোমরা একটা কাজ করো, তাড়াতাড়ি এখানে চলে আসো, আমি আমার ফ্লেয়ার গান দিয়ে গুলি করছি, তোমরা এটা দেখে রাস্তা চিনে যাবে। এটা বলে সে তার ফ্লেয়ার গান দিয়ে গুলি করে, যেটা দেখে তারা সেই দিকে হাঁটতে শুরু করে। অনেক দূর হেঁটে যাওয়ার পর তারা এক জায়গায় একটি ছোট্ট সাবমেরিন দেখতে পায়, তাই তারা সেটার কাছে যেতে শুরু করে। কিন্তু সেখানে পৌঁছানোর রাস্তাটা খুবই কঠিন ছিল। সেখানে বড় বড় পাথর এবং পাহাড় ছিল। তারা পাথর এবং পাহাড়ের মাঝখান দিয়ে একটি জায়গায় পৌঁছায়, যেখানে পাথরের উপর সামুদ্রিক শৈবাল ছড়িয়েছিল, যেটা থেকে বাঁচা খুবই কঠিন। কিন্তু তবুও তারা নিজেদের যান বাঁচানোর জন্য এই সবের মধ্য দিয়েই এগিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ জুলিয়া একটি গভীর গর্তে পড়ে যায়। জুলিয়া চিৎকার করে বলে, তোমরা দুজন তাড়াতাড়ি এখান থেকে চলে যাও এবং সেই সাবমেরিনের ভেতরে অবস্থান করো। কিছুক্ষণের মধ্যেই এখানে জল চলে আসবে, তাড়াতাড়ি যাও। আমার মনে হয় না আমি বাঁচতে পারবো, আমাকে তোমরা এখানেই ছেড়ে যাও। সেই সাবমেরিনে ক্যাপ্টেন ছাড়া আর মাত্র দুজন লোক থাকতে পারবে, সেই জন্য তোমরা দুজনেই চলে যাও। এটা শুনে ক্যাসি কাঁদতে শুরু করে। সে চিৎকার করে বলে, মা, আমি তোমাকে ছাড়া যাব না। তখন জুলিয়া তাকে বোঝায় যে, দেখো, জেদ করো না, তোমরা দুজন এখনই যাও এবং কেসি, তুমি বেনের খেয়াল রাখবে। এটা শুনে অনিচ্ছা সত্ত্বেও ক্যাসিকে সেখান থেকে চলে যেতে হয়। এক পর্যায়ে সে সাবমেরিন পর্যন্ত পৌঁছে যায় এবং সেখানে গিয়ে তারা দরজায় নক করে, কিন্তু দেখা যায় কেউই দরজা খোলে না। আসলে ক্যাপ্টেন নিজেই বাইরে দাঁড়িয়েছিল। তখনই দেখা যায় সেও গুরুতরভাবে আহত অবস্থায় রয়েছে। তার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে যে কোনো মুহূর্তে সে মারা যেতে পারে। সে ক্যাসি এবং বেনকে বলে, আমি বাঁচবো না, তোমরা দুজন তাড়াতাড়ি সাবমেরিনের ভেতরে চলে যাও এবং দরজাটি বন্ধ করে দাও। এটি শুনে ক্যাসি তার মাকে নেয়ার জন্য দৌড়ে যায়, কারণ ক্যাপ্টেন সাবমেরিনে আসবে না, যার মানে হলো জুলিয়াও এখন সাবমেরিনে থাকতে পারবে। ওদিকে আমরা দেখি গর্তের ভেতরে কাকড়া চলে আসতে শুরু করেছিল। তখন জুলিয়া তাদের উপর গুলি করতে থাকে, কিন্তু তারা একের পর এক আসতেই থাকে। এক পর্যায়ে জুলিয়া সাহস হারিয়ে ফেলে, কিন্তু তখনই ক্যাসি তাকে ডাকে এবং বলে, ক্যাপ্টেন সাবমেরিনে আসবে না, তুমি আমার হাত ধরে উপরে আসার চেষ্টা করো। অবশেষে অনেক চেষ্টার পর জুলিয়া ক্যাসির হাত ধরে ফেলে এবং উপরে উঠতে সফল হয়। এরপর দুজন
দ্রুত সাবমেরিনের দিকে দৌড়ায়। যখনই তারা দুজন সাবমেরিনে উঠতেই যাচ্ছিল তখনই জলের বড় বড় ঢেউ চলে আসে। শেষ মুহূর্তে সবাই ভেতরে গিয়ে দরজাটি লক করে দেয় আর সমুদ্রের জল জোরে সাবমেরিনে আঘাত করে এবং বাইরের ঢেউগুলোর মধ্যে সাবমেরিন পুরোপুরি কাঁপতে থাকে। আর তখনই জুলিয়ার সামনে এতক্ষণের সমস্ত ঘটনা এক এক করে আবার দেখা যেতে থাকে এবং শেষে সে অজ্ঞান হয়ে যায়। এরপর জুলিয়ার জ্ঞান ফিরলে সে দেখতে পায় সাবমেরিনটি একটি জায়গায় এসে থেমেছে। আসলে এটা একটা শহর ছিল যেটা জলে ডুবে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে আর এখন এই তিনজন সার্ভাইভার ছাড়া আর কেউই সেখানে বেঁচে নেই। আর এর মধ্য দিয়েই এই শ্বাসরুদ্ধকর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আশা করছি এই সার্ভাইভাল মুভিটি আপনাদের পছন্দ হয়েছে। এই মুভিটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির প্রতিশোধের সামনে আমরা কতটা অসহায়। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং মুভির কোন অংশটি সবচেয়ে ভয়াবহ লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং এরকমই ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেনেশন দেখার জন্য বেল আইকনটি অন করে দিন, যাতে করে প্রত্যেকটা ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।